আজকে যদি টাকা না পাই তাহলে তোরে এখানে কোবায় রেখে যাব। কারা এভাবে হুমকি দিচ্ছেন? দুজন দুটা বাইক কিনবে, বাইকের আশায় আসে আমরা এই কাজে জড়িত হই আর কি। নতুন বাইক কেনার আশায় কি কাজে জড়ালেন? যে আমার সন্তান কি করছে না করছে এটাকে দেখভাল করার দায়িত্ব কিন্তু প্রথমে পরিবারের। উঠতি বয়সী সন্তানের বিপদগামী হওয়ার বিস্তারিত নিয়েই সার্চলাইটের এবারের অনুসন্ধান। মগবাজারের দিলু রোড এলাকা। সুরক্ষিত বহুতল ভবন রানার গুলশেফা। গত ডিসেম্বরের শুরুতে এই ভবনের দ্বিতীয় তলায় ভয়ঙ্কর এক ডাকাতির ঘটনা ঘটে। সিনেমা স্টাইলের সেই ডাকাতির আদ্যপান্ত জানবো এবং জানাবো। ওরা এই জায়গাটা দিয়ে এই ফ্ল্যাট বারটা কেটে ওরা ঢুকে যায়, রেঞ্জ দিয়ে এখানে দুই মাথায় চাপ দেয়, চাপ দেওয়ার পর এটা খুলে যায়, এরপর এদিক দিয়ে মাথা দিয়ে ওরা ঢুকে যায়। দীর্ঘদিনের অভিজ্ঞতা না থাকলে সামান্য ৮-১০ ইঞ্চি জায়গা দিয়ে ভেতরে প্রবেশ করা কঠিন সে কাজটি সহজে করে দেখিয়েছে ডাকাত দলটি। 5 জন ওরা ভেতরে ঢুকছে, একজন বাইরে বসা ছিল, টোটাল 6 জন। সে বাইরে দেখছিল, অবজার্ভ করছিল। 6 জনের মধ্যে 5 জনই ঘরে প্রবেশ করে, বাইরে পাহারায় ছিলেন একজন। মধ্যরাতে আচমকা ঘুম ভেঙে নিজের ঘরে কেউ যদি মুখোশ পরা একদল লোক আবিষ্কার করে তবে তার কেমন অবস্থা হতে পারে একবার কল্পনা করুন। তার মধ্যে যদি ডাকাতদের হাতে থাকে ধারালো অস্ত্র। হঠাৎ করে দেখি যে একটা ধস্তাধস্তি, তখন আমি চিল্লা উঠলাম, কে কে এরকম করে। সাথে সাথেই যে আমার বাম পায়ে ওরা চাপাতির উল্টা পাশ দিয়ে কোপ দেয় এবং কি আমার হাতেও কোপ দেয় এবং বলে যে চুপ চুপ, আর কোনো কথা বলবি না, আমরা ডাকাত। বাসায় ডাকাত হানা দিলে ভয়ে যে কেউ কুঁকড়ে যাবেন, এটাই স্বাভাবিক, যেটি ডাক্তার পাভেল এবং তার বাসার অন্য সদস্যদের বেলায়ও ঘটেছে। ডাকাত দল বাসার বাইরে জিম্মি করে নির্যাতনও শুরু করে। 5 জনের ভিতর 3 জন বা 2 জন আমাকে চাপাতি ধরে রাখছে আর বাকিগুলো ওদেরকে সামলাচ্ছে, মানে পুরোপুরি ওদের আক্রোশটা আমার উপর। তখন আমাকে ওরা বলে যে লকার খুলে দে। আমি লকারটা খুললাম, খোলার পর আমি ভুল পাসওয়ার্ডটা আমার মনে নাই, এই জন্য আমি ভুল পাসওয়ার্ড দেই, যেমন হচ্ছে 1। না না, ইচ্ছা করে দেই নাই, এটা ঘটনার আতঙ্কে আমি আমার পাসওয়ার্ডটা ভুলে গেছি। তো এরকম করার পর আমার পাসওয়ার্ডটা ভুল হওয়ার কারণে এটা একটা সাইরেন বেজে উঠল, এরকম সাউন্ড হচ্ছিল। এখন ওরা বলতেছে যে এটা কি কোনো থানার সাথে কানেক্টেড, যদি কানেক্টেড হয়, যদি পুলিশ আসে তাহলে তোকে মেরে ফেলবো। বিভীষিকাময় সে রাতে অস্ত্রের মুখে মারধর এবং অব্যাহত হুমকির ফলে ডাক্তার পাভেল ডাকাতদের সব কথাই মেনে নিচ্ছিলেন। ভয়ঙ্কর সেই মুহূর্তের কথা বলতে গিয়ে এতদিন পরও ঘামছিলেন তিনি। কারণ ওরা আমাকে বারবারই বলতেছিল যে আজকে যদি টাকা না পাই তাহলে তোরে এখানে কোবায় রেখে যাব। একটা লম্বা করে ছেলে ছিল, সে আমাকে বারবার এই থ্রেট দিচ্ছিল। আমি বারবারই বরকতমে দোয়া পড়তেছিলাম যে আল্লাহ, আমি যেন আমার মেয়ের কাছে বা আমার মায়ের কাছে বা আমার বাবার কাছে আবার যেন ভালোভাবে ফিরতে পারি। হ্যাঁ, ওরা সাথে এটাও বলছে যে আমি যদি পুলিশে অভিযোগ করি অথবা কোথাও কাউকে বলি তখন তারা আমাকে রাস্তায় যেখানে দেখবে ওখানে মেরে ফেলবে। ভয়াবহ সে বিপদের পর পার হয়েছে বেশ কিছুদিন, কিন্তু এতদিনেও ডাক্তার পাভেল ভুলতে পারেননি দুর্বিষহ সে স্মৃতি। মনে পড়লেই এখনও তাই আঁতকে ওঠেন। মানে মনের ভিতর এরকম আতঙ্ক, আমি নিজের বাসা কিন্তু আমি নিজে থাকতে পারতেছি না। কিন্তু আমার মনে হয় যে মানে কেউ মনে আমার মানে গায়ের উপর ঝাঁপায় পড়লো বা এই বুঝি একটা দুর্ঘটনা হইলো। ডাক্তার পাভেলের বাসায় কিভাবে এবং কারা ডাকাতি করেছিল তা গোয়েন্দা পুলিশের তৎপরতায় বেরিয়ে এসেছে। দেখো তো এই ছেলেটার কথা মনে পড়ে কিনা, বা যদিও মাস্ক পরা ছিল। হ্যাঁ,
অ্যাকচুয়ালি আমার তখন সেন্স এতটা ছিল না, কণ্ঠটা চিনলে বুঝবো, শুনলে একটু বুঝতে পারবো, শুনতে পারবে। আচ্ছা। চেনটা এতটা মনে হয়। বয়সে তরুণ হলেও সেদিনের প্রত্যক্ষদর্শী এই যুবক কাছ থেকে দেখেছেন ডাকাতদের। এমন পরিস্থিতিতে কারো পক্ষেই স্বাভাবিক চিন্তাভাবনা করা সম্ভব নয়। রনিও পারেননি। তবে ফোনের রেকর্ডে থাকা কণ্ঠ শুনতেই চমকে উঠলেন। হ্যালো অর্ণব, এই কি অবস্থা বলো তো? তোমরা আজকে তো কাজ ছিল, কি বের হবে কিনা সেটা জানাও। হ্যাঁ, উনি অনেকক্ষণ আমার সাথে কথা বলছে। পিছনে একটা গলি আছে, ওখান দিয়ে ওরা ঢুকছে, বের হয়েছে ওখান দিয়ে, আরেক কিনা দিয়ে। জি জি, এখান দিয়ে উঠা যায় খুব সহজে। সহজে তাহলে তুমি কি একটু দেখাবা যে কিভাবে ওঠা যায়? আচ্ছা, দেখাচ্ছে। যিনি আমাদেরকে বাস্তবতাও মিলিয়ে দেখালেন ডাকাতরা কিভাবে কোন পথে বাসায় প্রবেশ করেছিল। কিন্তু ওঠা খুব সহজ আর কি। অর্থাৎ মাত্র 8-10 ইঞ্চি ফাঁকা দিয়ে কিভাবে ভেতরে প্রবেশ করা সম্ভব সেটিও তুলে ধরলেন তিনি। গ্রিল একটা কাটছে, কেটে ঢুকছে, একবার ছোট একটা গ্রিল কেটে ওরা ঢুকছে। আমার মতো ছেলেরা ঢুকতে পারবে, বাট একটু মোটা সোটা ছেলেরা কেউ ওখান দিয়ে বুলো ঢুকতে পারবে না, একদম ছোট একটা আর কি। এখানে আসার পরে কিন্তু ওইখানকার সিসিটিভি ক্যামেরায় এটা ধরা পড়েছে। ডাকাতি করে পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে চারপাশের সিসিটিভিতে। কিন্তু অনেকের মনে প্রশ্ন উঠতে পারে, ডাকাত দল ডাক্তার পাভেলের বাসা থেকে কি নিয়েছে? উত্তরটা হচ্ছে লাগেজ কিংবা ব্যাগেজে চোখ না থাকলেও স্বর্ণালংকার আর নগদ টাকা পয়সাই ছিল তাদের মূল টার্গেট। এজন্য তারা মাত্র 2টি ব্যাগ ব্যবহার করে। একটি ঝোলানো ছিল পিঠে, অন্যটি হাতে। এইখানকার সিসিটিভি ফুটেজটাই কিন্তু এসছে যে এখান থেকে একের পর এক বেরিয়ে ওই সাইড থেকে নেমে গেল। যেমন আমি যদি দৃশ্যটাকে একটু আপনাদেরকে বোঝানোর জন্য নতুন করে তৈরি করার চেষ্টা করি, তাহলে মারুফ যদি এখানে দাঁড়ান, আমি এই পাশ থেকে আসার চেষ্টা করি। পালিয়ে যাওয়ার সেই দৃশ্যের সাথে এবার বাস্তবতা মিলিয়ে দেখুন কত সহজে ডাকাত দল সুউচ্চ ভবন আর নিরাপত্তার ঘেরাটপ পেরিয়ে নির্বিঘ্নে চলে যায়। এখান থেকে কিন্তু ওরা এই পাশে নেমে এই পাশ দিয়ে চলে গেল। খুবই সহজ, মানে যে কেউই চাইলে এখান থেকে নেমে চলে যেতে পারবে। আমরা যদি একটু চেষ্টা করি, 1-2টা পা যদিও একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। চুরি ডাকাতি মানেই ঝুঁকিপূর্ণ, জেনে বুঝেই ডাকাত দল এমন কাজে অংশ নেয়। আসলেই কতটা ঝুঁকি ছিল সেটা এবার মিলিয়ে দেখা দরকার। মিলিয়ে দেখতে চাই পালিয়ে যাওয়ার শেষ দৃশ্যটাও। তবে বাদ সাথে সিসিটিভির দৃশ্য, ফলে শেষ রক্ষা হয়নি, ধরা পড়তে হয় পুলিশের হাতে। ডাকাত দলের 2 সদস্য গ্রেফতারের পর জানা যায় দিলু রোডের বাসায় সেদিন ডাকাতি করেছিল অর্ণব, নাহিদ, সকাল, সূর্য ও রুবেল, আর এই দলের নেতৃত্বে ছিল হৃদয়। এদের মধ্যে কলেজ পড়ুয়া নাহিদ, অর্ণব এবং একই এলাকার রুবেল 3 বন্ধু, আর বাকিরা হৃদয়ের পূর্ব পরিচিত। 2টা গ্রুপ বলতে পারি, একটা হচ্ছে আপনার ভদ্র গ্রুপ আর একটা হচ্ছে ডাকাত গ্রুপ। এই ভদ্র গ্রুপ আর ডাকাত গ্রুপের মধ্যে সম্পর্ক হয় আপনার জেলখানায়। ঠিক আছে, ভদ্র গ্রুপের টিম লিডার ধারণা করতেছে হচ্ছে হৃদয় নামে একজন। ঠিক আছে, ওকে আমরা এখন অ্যারেস্ট করতে পারিনি, আশা করতেছি খুব দ্রুততার সময়ের মধ্যে আমরা অ্যারেস্ট করতে পারবো। জেলখানার মধ্যে আপনার ওখানে একটা টিম লিডার আছে যেটা আপনার হার্ডি মসজিদের সঙ্গে তার সম্পর্ক হয়। পরে ওখান থেকেই ওরা যখন জামিনে চলে আসে, তারপরে ওরা একসঙ্গে এই কাজের পরিকল্পনা করে। শাহাদাত হোসেন সোমা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার, যিনি দীর্ঘদিনের অনুসন্ধানে এই ডাকাত দলকে চিহ্নিত করেছেন। তো যে মাস্টারমাইন্ড হৃদয়, ওর কাজটা ছিল হচ্ছে আপনার রাতের বেলায় সে বাসা রেকি করে ফিক্সড করতো যে কোন বাসায় ও ডাকাতি করবে। সে রেকি করতে হচ্ছে আপনার সন্ধ্যা পরে বের হতো, 8টা থেকে 11টা 12টা পর্যন্ত সে রেকি করতো। এবং সে যে কাজগুলো করতো সেটা হচ্ছে আপনার রাত 3টা থেকে ভোর 6টার মধ্যে কাজগুলো করতো। দিলু রোডের ডাকাতিতে অংশ নেওয়া 6 জনের মধ্যে 2 জনের সাথে কথা হয় টিম সার্চ লাইটের, যাদের ফোনালাপের রেকর্ড আপনাদের আগেই শুনিয়েছি। এবার মিলিয়ে নিন সেই অর্ণবকে। প্রথম কাজে 1.5 লাখ করে দিয়েছিল 2 জনকে। কি নিল ওখান থেকে? ওখান থেকে
ক্যাশ ছিল কিছু টাকা আর স্বর্ণগহনা যা ছিল ওগুলো সব সেল করে ওনারা তারপর জাম থেকে সন্ধ্যার সময় টাকা দিয়েছিল। বয়সে তরুণ অর্ণব এবং তার বন্ধু নাহিদ। ফোনালাপে নাহিদই অর্ণবকে ডাকাতির ইঙ্গিত করছিলেন, কিন্তু যে সময়ে তাদের পড়ার টেবিলে থাকার কথা সেই সময় অস্ত্র হাতে জড়িয়েছেন অপকর্মে। পরিবারকে ম্যানেজ করতেন কিভাবে? যেদিন বলতো যে কাজ আসে আসো তোমরা, সেদিন বাবাকে বলতাম যাবো, ফ্রেন্ডের বার্থডে অনুষ্ঠান আছে ওখানে থাকবো রাত্রে, এগুলো বলে বেরোতাম। তুমি টাকাগুলো কি করলা? স্যার টাকা অধিকাংশ স্যার খরচ হয়েছে, ফ্রেন্ডদের সাথে ঘোরাফেরা করছি, বিভিন্ন জায়গায় গেছি, কেনাকাটা করছি, নিজের জন্য কিছু, ফ্রেন্ডদের কিছু কেনাকাটা করে দিছি, এগুলো করে টাকা নষ্ট হয়েছে। আমোদ ফুর্তিতে নগদ টাকা নষ্ট করলেও স্বর্ণালংকার হজম করতে পারেননি। গ্রেফতারের পর নাহিদের বাসা থেকে উদ্ধার হয় লুট করা স্বর্ণালংকার। সচ্ছল পরিবারের শিক্ষিত তরুণ হয়েও ডাকাতিতে জড়িয়ে পড়ার পেছনে নিজেদের উচ্চাভিলাষী চাহিদার কথাও জানালেন তারা। আমাদের তো ইচ্ছা ছিল একটা বাইক কিনবো, দুইটা বাইক কিনবে, বাইকের আশে আমরা এই কাজে জড়িত হই আর কি। বাসার থেকে দিতেছিল না, যে অ্যাক্সিডেন্ট করে মরে যাবো এই জন্য বাইক দিতে যাচ্ছিল না। তো আমরা ভাবলাম যে আমরা বাইকটা কিনেই, বাবা মাকে না জানায় বাইকটা কিনে আমরা চালাবো। এ বিষয়ে কথা হয় মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার গোলাম মোস্তফা রাসেলের সাথে। তো এইবার যে প্যাটার্নটা আমরা পেলাম, আমরা এবং আজকে আমাদের টিম একটা অপারেশন করে কিন্তু ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করেছে এবং আমরা তাদেরকে নিয়ে ফার্দার অপারেশনে এখনও আছে, আমাকে এটা টেলিফোনে বলল এবং এইটা কিন্তু আমরা আগামীকাল হয়তো কোর্টে আমরা ইনশাল্লাহ প্রেরণ করব। পুলিশের এই কর্মকর্তা পরিবারের ভূমিকাকেও দায়ী করলেন। তো এখন যতই আমরা মডার্ন হই না কেন, আমাকেই কিন্তু ঠিক করতে হবে যে আমার সন্তান কি করছে না করছে এটাকে দেখভাল করার দায়িত্ব কিন্তু প্রথমে পরিবারের। বা রাতের বেলা বেরোয় যাচ্ছে, সকালবেলায় ফিরছে, সে কি করছে, তা সে এই প্যান্ট কিনছে, সে শার্ট কিনছে, সে মোবাইল সেট ইউজ করছে, সে বাইক ব্যবহার করছে, তাহলে সে এগুলা পেল কোথায়? গত বছরের 20 অক্টোবর থেকে চলতি বছরের 7 ফেব্রুয়ারি মোট 6টি স্থানে হানা দিয়ে প্রায় 2 কোটি টাকার স্বর্ণালংকার এবং নগদ অর্থ লুট করে এই দলটি। সর্বশেষ 7 ফেব্রুয়ারি মগবাজারের ভদ্রগলির একটি বাসায় ডাকাতিতে ব্যর্থ হয়ে পরিবারের সদস্যদের কুপিয়ে জখম করে তারা। গত অক্টোবরে প্রায় একই রকম ঘটনা ঘটেছিল ধানমন্ডির এই বাসায়। তো এখান দিয়ে উঠে এই জায়গায় উঠে এই ওয়াল দিয়ে সোজা বেডরুমের জানলা গ্রিল কেটে বেডরুমের ভিতরে তারা প্রবেশ করেন আর কি। ফাঁকা বাসায় বাধা দেওয়ার কেউ না থাকায় শেষ পর্যন্ত ডাকাতিতে রূপ নেয়নি ঘটনাটি। তবে বাসার সুরক্ষিত গ্রিল কেটে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে ঠিকই সটকে পড়েছে চক্রটি। যে এখান দিয়ে ঢুকে আর কি, এই গ্রিল কেটে এতটুকু জায়গা দিয়ে কেমনে ঢুকছে আমি জানি না। তাই তো এটা পরে ঝালাই করেছে। হ্যাঁ, পরে ঝালাই করছে, জাস্ট এতটুকু কাটছে, এত সুন্দর করে কাটছে বোঝার কোনো উপায় নেই, একদম নিখুঁতভাবে কাটছে, কি দিয়ে কাটছে জানি না। আবার বাকিগুলো ভাঙছে, পাকঘর থেকে যায় বডি টটি নিয়ে আসছে, বডি টটি নিয়ে আবার এই রুম আর ওই রুম ভাঙছে। অর্থ করে নিয়ে গেলেও পরিবারের মধ্যে ডাকাত আতঙ্ক থেকে যায়, যে কারণে এখনো পরিবারের সদস্যরা ক্যামেরায় কথা বলতে ভয় পান। এই আলমারি করা হয়, আলমারিগুলো ভাঙে, এই দরজাগুলো ভাঙা দেখতে পাচ্ছেন, এই আলমারিগুলো ভেঙে তারা সব লক করা ছিল, লক ভেঙে তারা যা নিতে পেরেছে এগুলো। জি 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 জি। সুরক্ষিত বাসায় তারা কিভাবে প্রবেশ করে সে প্রশ্ন যেমন উঠতে পারে, তেমনি অপরাধীদের শেষ পর্যন্ত পাকড়াও করা গেল কিনা সে প্রশ্ন স্বাভাবিক। জি জি জি। মানে এই রুমে ঢোকার পরে এটা ভেঙে তারপর কোথায়? এটা ভেঙে এই রুমে আসে, সম্ভবত যেহেতু এখানে ক্যামেরা নাই ভিতরে, এরপরে তারা এই রুমটাতে টার্গেট করেন। এটা ভাঙা তো দেখাই যাচ্ছে। জি জি জি। ঠিক করেনি এখন? না, আমাদের ঠিক করার সুযোগ হয়নি আর কি। এ ঘটনায় ধানমন্ডি থানায় মামলা হলেও আসামিদের নাম পরিচয় সবই ছিল অজ্ঞাত, অর্থাৎ ঘটনাটি ক্লুলেস। কেবল সিসিটিভির দৃশ্য দেখে এ ধরনের ঘটনায় অপরাধী শনাক্ত করা বেশ কঠিন। একই রাস্তা দিয়ে ঢুকেছে, যে রাস্তা ঢুকেছে সেই রাস্তা দিয়ে তারা বের হয়। জি। আসার কথা হচ্ছে প্রযুক্তি ব্যবহার করে ইতোমধ্যে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে, জানিয়েছে নাহিদ, ফরহাদ
আনোয়ার, আবুল এবং মানিকের নাম। হঠাৎ করে ডাকাতি বেড়ে যাওয়ায় নিজেদের দায়িত্ব সম্পর্কে নগরবাসীকে সতর্ক থাকতে বললেন এই গোয়েন্দা কর্মকর্তা। অনলাইন ভিত্তিক যেসব সার্ভিসগুলো আমরা নিয়ে থাকি, এদেরকে ব্যাকগ্রাউন্ড আমরা জানি। এরা আসলে যে আমাদের বাসায় এসে আমাকে খাবারটা দিয়ে যাচ্ছে, আমার বাসায় ঢুকতেছে বা আমার গেট পর্যন্ত আসতেছে, ঠিক আছে, আমার সম্পর্কে সে তথ্য নিয়ে যাচ্ছে, আমরা এসব ঠিকভাবে মেনটেন করি না ভাই। রাতের শেষ ভাগ, দোতলা বাসা আর ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থার সুযোগ কাজে লাগিয়ে নগরবাসীর সর্বস্ব লুটে নিচ্ছে ডাকাত দল। পেশাদার ডাকাতদের সঙ্গে শিক্ষিত তরুণরাও ভিড়ছে উচ্চাভিলাষী ইচ্ছে পূরণে। অল্প বয়সী সন্তানদের কর্মকাণ্ডের খোঁজ রাখাও তাই জরুরি বলে মনে করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নয়তো আপনার সন্তানও হয়ে উঠতে পারে ভয়ঙ্কর কোনো অপকর্মের অংশীদার। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।